আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি এটি ঢাকার একটি রিক্সা চালকের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। রিক্সা চালকের নাম মামুন। মামুন শেষ যাত্রীটা নামিয়ে দিয়ে রিক্সাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মামুন যে স্থানটিতে আছে সেই স্থানটি বেশ শুনশান এবং নীরব। চারিদিকে রাস্তায় কোনো জনমানব নেই। মামুন গভীর রাত পর্যন্ত রিক্সা চালায় এই কারণ তার টাকার প্রয়োজন। ঘর ভাড়া দেওয়া বাকি, সে সাথে মায়ের ওষুধও কিনতে হবে। সব মিলিয়ে শেষ যাত্রীটি একদম গলির মাথায় নামিয়ে দিয়ে মামুন রিক্সাটা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছিল। মামুন অনেক কষ্ট করে এই রিক্সাটা কিনেছে। এর আগে যে রিক্সাটা চালাতো সেটা ছিল ভাড়ার রিক্সা। অনেক টাকা পয়সা জমিয়ে নিজের রিক্সা হয়েছে, সেটাই মামুনের কাছে অনেক কিছু। কারণ এর আগের রিক্সা জমা দেওয়া লাগতো 10টার মধ্যেই। কিন্তু এখন চাইলে মামুন অনেক রাত বেরাতেও চালাতে পারে। কিন্তু রাত বেরাতে চালাতে গেলে মামুনের মাঝে মধ্যে ছিনতাইকারীর সম্মুখীন হতে হয়। এতে করে মামুনের সারাদিনের রোজগারটা হয়তো খোয়াতে হয়। এরকমটা খুব বেশি হয়নি, তবে মাঝে মধ্যেই পড়তে হয়। মামুন রাত্রিটা নামিয়ে দিয়ে রিক্সা নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। যে গলি দিয়ে যাচ্ছিল সেই গলিটা ছিল একদম শুনশান এবং নীরব, পুরান ঢাকার একটা গলি। তাকে দ্রুত পৌঁছাতে হবে হাজারীবাগে, সেখানেই মামুনের বাসা। মামুন রিক্সাটা জোরে টান দিতে লাগলো। ঠিক তখনই একটা হাত মামুনকে থামিয়ে দিল এবং মামুন যখন তাকিয়ে দেখল সামনে একটি মেয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মামুন কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন সরি নিয়ে তো যাওয়া একদমই সম্ভব নয়, কারণ রাত অলরেডি 12:30 বেজে গিয়েছে। এখন যদি বাড়িতে না পৌঁছায়, তার মা একা বাড়িতে রয়েছে। তার মায়ের দেখভালের জন্য একজন কাজের লোক অবশ্য রাখা আছে, কিন্তু সে সন্ধ্যার পরে আর থাকে না। এতক্ষণে তার মা কি করছে আল্লাহ জানে। দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে। তার অসুস্থ মা, তার মায়ের জন্য ওষুধও নিয়ে যেতে হবে। মামুন চিন্তা করলো মেন রাস্তায় গিয়ে তার মায়ের জন্য ওষুধ নিয়ে তারপর বাড়িতে ফিরবে। বাড়িতে খাবার দাবার সব আছে কিনা সে বিষয়েও মামুনের তেমন কোনো আইডিয়া নেই, কারণ সে এসব বিষয় তার মার কাছে জিজ্ঞেস করবে, তারপর সে বুঝতে পারবে। কিন্তু যে হাতটা মামুনকে থামিয়ে দিল সেই হাতটা ছিল একটা মেয়ে মানুষের হাত। মেয়েটার পরনে এক ধরনের সুন্দর ঝুমকাওয়ালা ড্রেস পরা। ড্রেসটা দেখে মনে হচ্ছে বেশ দামি একটা ড্রেস এবং বেশ সুন্দর কারুকার্য করা ড্রেসের উপর। মামুন মেয়েটিকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? এত রাতে তো আমি রিক্সা নিয়ে কোথাও যাব না। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, সারাদিন রিক্সা চালিয়েছি। দয়া করে এখন আপনি আমাকে অনুরোধ করবেন না যাওয়ার জন্য। মেয়েটি তখন বলে উঠল, আমাকে দয়া করে সাহায্য করুন, আমার খুব ইমার্জেন্সি যেতে হবে। আপনি সাহায্য না করলে আমি হয়তো বিপদে পড়ে যাব। আর এখন মেন রাস্তা পর্যন্ত হেঁটে যাওয়ার সাহসও নেই। হাজারীবাগের এই গলিটা অনেক লম্বা এবং এইখান থেকে মেন রাস্তায় যেতে হলে অনেকটা পথ হেঁটে যেতে হয়। তারপর আবার একা মেয়ে মানুষ। মামুন কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপর সে চিন্তা করলো যে সে মেয়েটিকে অন্তত পক্ষ মেন রাস্তায় পর্যন্ত তো এগিয়ে দিতে পারে। সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, দেখুন আমি তো বাড়ির দিকে যাচ্ছি, আমার বাড়ি মেন রাস্তার ওই সাইডের ওই পাড়াতে, আমি ওইখানে চলে যাব। কিন্তু আপনাকে এখন যদি আমি নিতে যাই এবং আপনার পৌঁছায় দিতে যাই তাহলে তো আমার দেরি হয়ে যাবে। বাড়িতে আমার অসুস্থ মা একা রয়েছে। তখন সেই মেয়েটি বলে উঠল, আমি আপনার বেশি সময় নিব না, আমি সামনেই যাব, দয়া করে আমাকে নামিয়ে দিন। মামুন তখন বলল, আমি আপনাকে মেন রাস্তায় গিয়ে আরেকটা রিক্সায় তুলে দিতে পারি, কিন্তু আমি আপনার গন্তব্যস্থলে যেতে পারবো না। আমি তো বললাম যে আমাকে দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে। এই কথা শোনার পর মেয়েটি রাজি হয়ে রিক্সায় উঠল। বলে কি, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেন রাস্তা পর্যন্ত এগিয়ে দিন। মেয়েটি যে লেবাস পরেছিল সেই লেবাসটা ছিল সম্পূর্ণ রকমের আলাদা। মনে হচ্ছিল কোনো নাটক কোম্পানি ড্রেস, কারণ আগেরকার আমলের মেয়েরা যেসব ড্রেস পরতো, মুখে এক ধরনের নাকাব থাকতো এবং মাথায় অদ্ভুত ধরনের এক ধরনের বোরকা পরা, এবং সেই বোরকার সঙ্গেই এই সম্পূর্ণ ড্রেসটি অ্যাটাচ রয়েছে। কিন্তু মামুনের কোনো কিছু মাথায় ঢুকছে না। এরকম আমলে এরকম ড্রেস পরে মেয়েটি কোথায় যাচ্ছে? মামুনের জিজ্ঞেস করার সাহস হলো না। মামুন একদম ইয়াং এবং যুবক। সে মেয়েটিকে জিজ্ঞেস করলে যদি মেয়েটি কিছু মনে করে, সেই ভয়তে আর কিছু সে জিজ্ঞেস করলো না। সে চুপচাপ রিক্সাটা চালাতে শুরু করলো। খানিকটা দূরে যাবার পর মেয়েটি বলল, আপনি এত দ্রুত যাচ্ছেন কিসের জন্য? আস্তে আস্তে যান, আমার শীত লাগছে। তখন বাতাসে হালকা একটু শীতের আমেজ ছিল। মেয়েটির পরনে যে জামা ছিল সেই জামা পরে মেয়েটির শীত লাগার তো একদমই কথা না। মামুন অনেকক্ষণ ধরে রিক্সা চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই মেন গলি আর আসছে না। তখন খানিকক্ষণ রিক্সা চালানোর পর সেই মেন গলির কাছে পৌঁছে গেল এবং মেন রাস্তায় চলে আসলো। মেন রাস্তায় এসে মামুন হতবাক হয়ে গেল। এরকম তো কখনো হয় না যে রাস্তায় কোনো রিক্সা থাকে না,
আজকে সত্যি রাস্তায় একটা রিক্সাও নেই। রিক্সা তো দূরের কথা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও চলছে না। সাধারণত অন্যান্য দিন এই রাস্তাগুলো দিয়ে ট্রাক এবং বাস যাতায়াত করে, কিন্তু এখন ট্রাকও দেখা যাচ্ছে না, বাসও দেখা যাচ্ছে না, আর সেই সাথে কোনো মানুষজন নেই। কি ব্যাপার, হলো কি সবার? সে মেয়েটিকে বলল কি যে, আপনি কোথায় যাবেন? মেয়েটি কি একটা জায়গার ঠিকানার কথা বলল। তারপর মামুন বলল কি যে, এত দূর, আমি তো চিনি না সে জায়গা। মেয়েটি তখন বলল, দয়া করে আমাকে নামিয়ে দিয়ে আসুন না, আমি সত্যি অনেক বিপদে পড়ে যাব। মেয়েটির কথা মামুন ফেলতে পারল না। সে তারপর রিক্সাটা মেয়েটির কথা অনুযায়ী ছোটাতে লাগলো। বেশ খানিকক্ষণ রিক্সা চলছে, কিন্তু তার গন্তব্যই যেন শেষ হচ্ছে না। মেয়েটি যে কোথায় যাবে সেই ঠিকানাও পর্যন্ত মামুন জানে না। মেয়েটি মামুনকে নিয়ে যাচ্ছে। মামুন তাকে জিজ্ঞেস করলো, আপামনি কিছু মনে না করলে জিজ্ঞেস করি, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? তখন সেই মেয়েটি কান্না করতে শুরু করলো। মামুন পেছনের দিকে তাকিয়ে বলল, এ কি, আপনাকে জিজ্ঞেস করে কি আমি ভুল করলাম নাকি? আপনি কান্না করছেন কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি কিছু জিজ্ঞেস করছি না। মেয়েটি অনবরত কান্না করে যাচ্ছে। মামুন সামনে বসে সেটা বুঝতে পারছে। মামুন নির্দ্বিধায় কোনো কথা না বলে সামনের দিকে রিক্সাটা চালাতে শুরু করলো। মেয়েটির কান্নার সুর যেন বেড়েই যাচ্ছিল। তারপর একটা জায়গায় পাশে মামুন রিক্সাটা থামালো। থামিয়ে বলল, আপামনি, আমার কি কোনো ভুল হয়েছে? যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যিই বুঝতে পারিনি। আমি আপনাকে আপনার জায়গা পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। তখন মেয়েটি বলল, আপনার কাছে কি পানি হবে? আমি একটু চোখ মুখ ধুবো। তারপর মামুন রিক্সার সিটের তলে থাকা বোতলটা বের করে মেয়েটির হাতে দিল। মেয়েটি তখন রাস্তার স্ট্রিট ল্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে এবং খানিকক্ষণ বাদে মেয়েটি তার নাকাবটা খুলল। তারপর মুখে পানি ছিটিয়ে যখন সামনের দিকে তাকালো, মামুন মেয়েটির চোখাচোখি হয়ে যেন তার হতভম্ব হয়ে যাচ্ছিল। মামুন এবার ইয়াং ছেলে, সদ্য থার্ড ইয়ারে পড়ে এবং অনার্স থার্ড ইয়ারে পড়ছে, সেহেতু সে তো যুবক হবেই। মামুন মেয়েটির দিকে তাকিয়ে সত্যি হতভম্ব হয়ে গেল। মামুনের চোখ যেন একদম ছানাবড়া হয়ে গেল, কারণ এত সুন্দরী মেয়ে মামুন এর আগে কোনোদিন দেখেছিল বলে বলে তার মনে হয় না। কারণ মেয়েটি ছিল অত্যাধিক রকমের সুন্দরী এবং রূপবতী। মেয়েটির চোখগুলো ছিল একদম ঘোলা বিড়ালের চোখের মতো। এত সুন্দর মেয়ে মামুন দেখে প্রায় 1 মিনিটের মতো সেই মেয়েটির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার চোখ নিচের দিকে সরিয়ে নিল, কারণ এরকম সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকলে মামুন কোন সময় নিজেরই চোখ ঝলসে যাবে, কারণ এরকম সৌন্দর্যের দিকে তাকানোই যায় না। মেয়েটির গা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল যখন থেকে সে তাকে রিকশায় তুলেছে। মামুন মেয়েটিকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন বলুন তো, আর আপনি কান্না কেন করছেন? মেয়েটি কোনো কথার জবাব দিল না। সে আবার রিকশায় উঠে বসলো। মেয়েটির নাকাব তখন খোলা। মেয়েটির চেহারা মামুনের থাকা রিকশার লুকিং গ্লাসে দেখা যাচ্ছিল। মামুন নিজেই এই লুকিং গ্লাসটা লাগিয়েছে যাতে করে পেছন থেকে আসা গাড়িগুলো দেখা যায়, কিন্তু মেয়েটির চেহারা লুকিং গ্লাসেও হাসছে। মামুন আর চোখে মাঝে মধ্যে তাকাচ্ছে। মামুনের দেখে নিশ্চয়ই পছন্দ হয়েছে, না হলে এরকম সুন্দরী একটা মেয়ে তাকে এরকমভাবে রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটি কোথায় যাবে সেটা কোনোভাবেই বলছে না। মামুন সত্যি সত্যি যেন পাগল হয়ে যাবে মেয়েটির রূপ দেখে। মেয়েটির যেমন শারীরিক গঠন সেরকম চেহারা এবং সেরকম তার সমস্ত গঠন। মামুন বেশ খানিকক্ষণ ধরে রিক্সা চালাচ্ছে, 1 ঘন্টার উপরে হবে। মামুন আবার তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি একটু বলবেন যে আপনি কোথায় যাবেন? আপনি তো আমাকে পুরো ঢাকার শহর ঘুরিয়ে ফেললেন, এখন আমি কোথায় যাব বলুন তো? আমি আপনাকে বলেছি যে আমার মা বাসায় একা আছে, আপনি আমাকে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে কেন বেড়াচ্ছেন? তখন সেই মেয়েটি মামুনকে বলল, আপনাকে আমি একটা অনুরোধ করব, অনুরোধটা ফেলবেন না তো? আমি তখন বললাম কি যে, হ্যাঁ বলুন, কি অনুরোধ করবেন আপনি? সেই সময় থেকে তো আমাকে একদম। তারপর মেয়েটি বলল, আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি আসলে একটা বিপদে পড়েছি। বিপদে না পড়লে আমি আপনার কাছে এরকমভাবে আকুতি মিনতি করতাম না। মামুন তখন বলল, কি বিপদে পড়েছেন বলুন তো? মেয়েটি তখন বলল, আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি। আমি এই রাতে কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। মামুন তখন বুঝতে পারলো নিশ্চয়ই প্রেমের কেস। তারপর মামুন জিজ্ঞেস করলো, আপনার প্রেমিকের সঙ্গে কি আপনি পালিয়ে যাচ্ছেন? আপনার প্রেমিক আপনার ফোন ধরছে না, এরকম কোনো কিছু? মেয়েটি তখন বলল, না তেমন কিছু না। আর আপনি এরকমভাবে বলছেন কিসের জন্য? মামুন তখন নিজে থেকেই সরি বলে নিল, বলে কি যে ক্ষমা করবেন আমাকে। আসলে আমি তো আপনাকে বলেছি আমার মায়ের ওষুধ নিয়ে বাড়িতে যেতে হবে। মা নিশ্চয়ই এখনও আমার জন্য অপেক্ষা করে আছে, আর আমি যত দেরি করে যাব মা হয়তো ঘুমাতে পারবে না। মেয়েটি তখন ইতস্তত করে বলল, আমি আপনার এই অসুবিধার জন্য খুবই দুঃখিত, কিন্তু আপনি আমাকে একটু উদ্ধার করুন, আমাকে একটু সাহায্য করবেন। মামুন তখন বলল, কি সাহায্য করতে হবে? আপনাকে তো সেই সময় থেকে সাহায্য করে যাচ্ছি। মেয়েটি তখন বলে উঠল, আসলে আমার এই রাতে কোথাও যাবার জায়গা নেই।
ইভেন আমি আর বাড়িতেও ফিরে যেতে পারবো না। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে আপনার বাড়িতে একটু আশ্রয় দিবেন? মামুন এই কথা শুনে বেশ খানিকটা খটকা লাগলো। এত সুন্দর একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, মামুনের কাছে আশ্রয় চাইছে, কোনো কথা বলছে না। মামুন চিন্তায় পড়ে গেল। মেয়েটি তখন বলল, কি ব্যাপার, কি চিন্তা করছেন? একা যুবতী একটা মেয়েকে বাড়িতে নিয়ে যাবেন কিভাবে, সেই বিষয়ে চিন্তা করছেন? মামুন এটাই চিন্তা করছিল। সে মেয়েটিকে বলল, আপনি তো বুঝতেই পারছেন। তখন মেয়েটি বলল, আমি আপনার বেশি সময় নিব না, আমি 2টা দিন আপনার বাসায় থাকি, তারপর আমি চলে যাব, আপনি চিন্তা করবেন না। আসলে আমি বিপদে পড়েছি তো। মেয়ে মানুষ না হয় ছেলে মানুষ হলে তো হয়তো কোনো বন্ধুর বাসায় উঠতাম, কিন্তু এখন আমি এই রাতে কোথায় যাব আপনি বলেন? আপনার বোন হলে কি আপনি এরকমভাবে রাস্তার মধ্যে ফেলে যেতে পারতেন? মামুন এই কথা শুনে একদম নরম হয়ে গেল। কারণ হচ্ছে একা একটা মেয়ে মানুষকে এরকমভাবে রাস্তার মধ্যে ফেলে যাওয়া আসলেই ভদ্রতার শামিল না। সে বলল কি, আচ্ছা ঠিক আছে উঠুন, আমাদেরকে আবার অনেকটা পেছনে যেতে হবে। আমি তো বলেছি যে আপনি যেখান থেকে উঠেছেন তার পরের পাড়াই আমার বাড়ি, আবার পেছনে ফিরে সেদিকে যেতে হবে। মামুন রিক্সাটা ছোটাতে লাগলো তার বাড়ির দিকে। এবার আর কোনো গন্তব্য নেই, মানে হচ্ছে একদম ফিক্সড গন্তব্য হচ্ছে তার নিজের বাড়ি। একদম দ্রুততার সঙ্গে সে চালাতে শুরু করলো। মেয়েটি তার পেছনে বসে গল্প করতে লাগলো। বলল কি যে, আপনার নাম কি? আমি তখন বললাম, আমার নাম মামুন। সে জিজ্ঞেস করলো, আপনি কি করেন? মামুন তখন বলল, আমি ঢাকা কলেজে এবার অনার্স 2nd ইয়ারে পড়ছি, 3rd ইয়ারে উঠব। পরীক্ষা দিয়েছি, এখন সময় আছে, এই জন্য দিনরাত রিক্সা চালাচ্ছি। মামুন এই কথা শুনে মেয়েটি একটু চুপ হয়ে গেল। তারপর মামুন মেয়েটিকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা আপনি কিন্তু বললেন না আপনি বাড়ি থেকে কেন পালিয়ে এসেছেন? মেয়েটি চুপচাপ বসে রইল। মামুনের দেখে মনে হচ্ছিল মেয়েটি বেশ বড়লোক ঘরের মেয়ে। মেয়েটির গা থেকে যে সুঘ্রাণ আসছে, সেই সুঘ্রাণেই মামুন যেন একদম পাগল হয়ে যাচ্ছে। মামুন মেয়েটিকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন না সেটা ঠিক আছে, বলবেন না। তবে আপনি কিন্তু আমাদের বাসায় বেশি দিন থাকতে চাইলে থাকতে পারেন, কারণ হচ্ছে গরিবের ঘর, আপনার যতদিন না কোনো কোনো হিললে হচ্ছে চাইলে থাকতে পারেন। আমি একা থাকি আর আমার মা থাকে, আমি তো সারাদিন বাইরেই থাকি, হয়তো কোনো সময় কলেজে থাকি, এখন কলেজ বন্ধ আছে বলে দিনরাত রিক্সা চালাই। মামুন মেয়েটিকে এই কথা বলার পর মেয়েটি বলল, আপনি অনেক ভালো। মামুন চুপচাপ রইল। খানিকক্ষণ বাদে মামুন একটা জায়গায় সজোরে ব্রেক কষল। সেটা হচ্ছে একটা ফার্মেসি। ফার্মেসি রাত দিন খোলা থাকে। মামুন ফার্মেসির সামনে দাঁড়িয়ে বলল কি যে, এই ওষুধগুলো আছে? মামুন সঙ্গে সঙ্গে রিক্সা থেকে নেমে সেই ওষুধগুলো নিয়ে রিক্সায় উঠল। মেয়েটি তখন জিজ্ঞেস করলো যে, কিসের ওষুধ? মামুন তখন বলল, এটা আমার মায়ের ওষুধ, আমার মা তো অনেক বছর ধরে অসুস্থ, মায়ের দেখভাল আমি ঠিকঠাক মতো করতে পারি না। মেয়েটি তখন মামুনকে বলল, আপনি তো একটা বিয়ে করে নিলেই পারেন। মামুন তখন বলল, আমার বিয়ে করার মতো অ্যাবিলিটি এখনো হয়নি, পড়াশোনা করছি, এই টুকটাক চলে যাচ্ছে, দেখি সামনে কি হয়। তারপর মামুন মেয়েটির নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটি প্রথমবার কিছু বলল না, খানিকক্ষণ চুপ থেকে বলল, আমার নাম রূপসা। মামুন বলল, খুব সুন্দর নাম তো, এরকম নাম এর আগে কাউকে দেখিনি। রূপসা, খুব সুন্দর নাম। খানিকক্ষণ বাদে মামুন তার নিজেদের গলিতে চলে আসলো। নিজেদের গলিতে এসে রিক্সাটা সুন্দর মতো গ্যারেজে ঢুকিয়ে তালা মেরে বাইরে দাঁড়িয়ে থাকলো। দেখি মেয়েটা তখন গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিভাবে সে মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকবে সেটাই বুঝতে পারছে না। খানিকক্ষণ বাদে মামুন গিয়ে তালাটা খুলে ঘরের ভিতরে ঢুকলো। কাজের মেয়েটি যাওয়ার সময় বাইরে থেকে তালা মেরে যায়। আর নিশ্চয়ই মামুনের মা এখন পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, এখনও নিশ্চয়ই জেগে নেই। মামুন ভেতরে ঢুকে লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গেই মামুনের মা বলল, কে রে মামুন, এসেছিস বাবা? মামুন বলল, হ্যাঁ মা এসেছি, তুমি খাওয়া দাওয়া করেছ? মামুনের মা বলল কি যে, না রে বাবা, এখনও খাইনি, তোর জন্য বসে আছি, এত রাত করলি কিসের জন্য? তখন রাত প্রায় 2:30টার বেশি হবে। মামুনের মা তখনও জেগে আছে। মেয়েটি তখন পেছন থেকে মামুনকে বলল, আমি আসলে খুবই দুঃখিত, আমার জন্য আপনার মা এখন পর্যন্ত না খেয়ে বসে আছে। কি সুন্দর মিল আপনাদের মধ্যে, তাই না? কত ভালো লাগলো দেখে। এই কথা শুনে মামুনের মা ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলো। এসে দেখলো মামুনের পেছনে খুবই সুন্দর এবং রূপবতী দেখতে একটা পরীর মতো মেয়ে দাঁড়িয়ে আছে। মামুনের মা দেখে একদম চোখ ছাড়াবড়া হয়ে গেল। মামুনকে দেখে বলল, কি রে বাবা, এত রাত পর্যন্ত দেরি করে আসলি, আবার এই মেয়েটা কে? মামুন তখন বলল, আচ্ছা মা, তোমাকে সব কিছু বলছি, তুমি আমাকে ভেতরে চলো। মামুনের মা ঘরের ভিতরে গিয়ে খাটের পর বসলো। মেয়েটি তার সঙ্গে সঙ্গেই ভিতরে আসলো। মামুন তখন বলল তাকে যে, এই মেয়েটিকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি বলতে একটা বিপদে পড়েছে, আমাদের এখানে 2 দিন থাকবে, তুমি মেয়েটিকে দেখে রাখো, ঠিক আছে? আমি তো ঘরে থাকি না। তারপর মামুনের মা মেয়েটিকে ইশারা দিয়ে ডাকলো। মামুনের মা ইশারা দিয়ে ডাকার সঙ্গে সঙ্গেই মেয়েটি, মানে রূপসা, ঘরের ভিতরে চলে গেল এবং তার মায়ের পাশে বসে পড়ল।
রূপসাকে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রূপসা তার মুখের উপরে যে নাকাবটা ছিল সেই নাকাবটা খুলে ফেলেছে। রূপসার চুল অনেক বড় বড়, একদম কোমর পর্যন্ত। মামুন ওই পাশের রুম থেকে এসে রূপসার দিকে তাকিয়ে সত্যিই এবার পাগল হয়ে যাবে, কারণ এত সুন্দর মেয়ে মানুষ মামুনের আগে কোনোদিন দেখেনি। কি সুন্দর! এই সৌন্দর্য দেখে তো মামুনের চোখ কখন ঝলসে যাবে। মামুন আবার তার চোখটা নিচের দিকে নামিয়ে নিল। তারপর সে রূপসাকে জিজ্ঞেস করলো, আপনি কি রাতে খাওয়া দাওয়া করেছেন? আমি খাবার গরম করেছি, আসুন কিছু খেয়ে নেবেন। তারপর মামুন তার পকেটে থাকা ওষুধের থলিটা তার মায়ের দিকে এগিয়ে দিল। বলল কি যে, মা এই নাও তোমার ওষুধ, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নাও। এত রাত পর্যন্ত কেন জেগে আছো বলো তো? তোমাকে বলেছি না এত রাত পর্যন্ত জেগে থাকবে না। তারপর তারা সবাই খেতে গেল। রূপসা তার উপরের পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টা খুলে ফেলেছে। সেই কাপড়টা এত বেশি ভারী এবং এত অলংকার দিয়ে তৈরি, দেখে মনে হচ্ছিল কোনো কোটিপতি ঘরের মেয়ে। কোটিপতি ঘরের মেয়ে মামুনদের ঘরে চলে এসেছে। সত্যিই মামুনের খুব অকওয়ার্ড লাগছে, কারণ হচ্ছে এরকম পরিস্থিতিতে তাকে কোথায় থাকতে দিবে? তাদের ঘরে অতিরিক্ত কোনো রুমও নেই যেখানে তাকে থাকতে দিবে। মেয়েটিকে তার মায়ের ঘরেই থাকতে দেওয়া হলো, কারণ হচ্ছে তাদের ঘরে অতিরিক্ত কোনো রুম নেই। ঢাকা শহরে এই ছোট চিপার মতো 2টা রুম নিয়ে থাকে, তাও 8,000 টাকা ভাড়া। তাও কীরকমভাবে থাকে দেখুন। সব মিলিয়ে এরকম একটা জায়গায় এরকম একটা পরিবেশে মেয়েটিকে নিয়ে এসেছে। মামুনের আসলেই খুবই অকওয়ার্ড লাগছে। তারা খাওয়া দাওয়া করে নিজেদের বিছানায় চলে গেল। মামুনের মায়ের কাছে সেই মেয়েটিকে শুতে দেওয়া হলো। মেয়েটি এত সুন্দর যে মামুন এরপর থেকে তার চোখের দিকে তাকানোরই সাহস পেত না। পরের দিন সকাল হলো। সকাল 9টা সাড়ে 9টার দিকে মামুন উঠে দেখল ঘরের সমস্ত খাবার রেডি। সাধারণত কাজের লোক 9টার পরপরই আসে। মামুন খাওয়া দাওয়া করে 10টা সাড়ে 10টার দিকে বের হয়ে যায়, কিন্তু আজকে এত সকালবেলা উঠে এই সমস্ত রান্নাবান্না কি করেছে? ডাইনিং টেবিল ভর্তি একদম গরম গরম খাবার। একটা টেবিল আছে, সেই টেবিলের উপর রেখেই তারা খাবার দাবার খায়। সেই টেবিলের উপর একদম গরম গরম খুবই সুস্বাদু এবং দামি খাবার রয়েছে। মামুন কিছুই বুঝতে পারছে না। সে তার মাকে বলল, মা, এই এত খাবার কে রান্না করেছে, আর এগুলো কোত্থেকে আসলো? তখন দেখলো রূপসা রান্নাঘর থেকে বের হচ্ছে। রূপসার পরনে একটা শাড়ি। তার মায়ের একটি পুরাতন শাড়ি তার মা রাতে রূপসাকে পরার জন্য বের করে দিয়েছিল। সেই শাড়িটাই সে সকালবেলা উঠে পড়েছে। এত সুন্দর লাগছে, মামুন দেখে একদম থতমত খেয়ে গেল। রূপসার রূপ যেন একদম ঝলসে পড়ছে। কোমর, তার শরীর, তার সমস্ত কিছু যেন মামুনকে একদম উতলা করে দিচ্ছিল একদম গোড়া থেকে। মামুন কিছুই বুঝতে পারছে না। সে সঙ্গে সঙ্গেই তার চোখ দুটো নিচে নামিয়ে নিল। তারপর সে রূপসাকে জিজ্ঞেস করলো, এগুলো কি রান্না করেছে? আপনি করেছেন? রূপসা তখন বলল, হ্যাঁ, আমি ছাড়া কি করব? আমি সকালে উঠে সমস্ত কিছু রেডি করেছি। ভালো হয়েছে না? মামুন তখন বলল, আপনি এত বড়লোক ঘরের মেয়ে হয়ে রান্নাও করতে জানেন? রূপসা তখন বলল, কেন, বড়লোক ঘরের মেয়ে হলে বুঝি রান্না করা জানা যায় না? আমি সব কিছুই পারি, আপনি যেটা বলবেন আমি সেটা করে দিতে পারবো। এই কথা বলার পর মামুন জিজ্ঞেস করলো, সত্যিই আপনি অনেক গুণবতী, কিন্তু আপনার সঙ্গে কি ঘটেছে আপনি তো আমাকে সেটাই বললেন না এখন পর্যন্ত। আপনি কি বাড়িতে যাবেন না? আপনি যদি চান আপনার বাবা মায়ের সঙ্গে আমি কথা বলি। আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তো কি হয়েছে? বাবা মা সমস্ত কিছুই শোনে, সমস্ত কিছুই মানে। আপনি নিশ্চয়ই আপনার বাবা মার অনেক আদরের সন্তান, তাই না? রূপসা তখন বলল, হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আসলে আমি আর সেখানে ফিরে যেতে চাই না। আমি চাই অন্য কোনো কিছু একটা ব্যবস্থা করতে। আপনি কি আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবেন? তখন মামুন বলল, আমি নিজেই তো রিক্সা চালাই, আমি চাকরি কোত্থেকে ম্যানেজ করে দিব আপনাকে বলুন? আমি তো আপনাকে বলেছি আমরা 2 বাপ মা থাকি এখানে, মানে আপনি চাইলে এখানে থাকতে পারেন, সমস্যা নেই। আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন। আমার যা ইনকাম বুঝি তাতে আরেকজনের পেট চালানোর মতো সামর্থ্য হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। আসলে মামুন প্রথম দেখাতেই মেয়েটাকে পছন্দ করে ফেলেছে। তার মনের মধ্যে একটু একটু করে কেন যেন মেয়েটার প্রতি আরও আবেগ বেড়ে যাচ্ছে। মেয়েটা বড়লোক ঘরের মেয়ে, মামুনের নিশ্চয়ই সেদিকে তাকানো একদমই উচিত হবে না। তারপর মামুন খানিকক্ষণ গল্প করে সে রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়ল। মেয়েটা মামুনকে জিজ্ঞেস করেছিল যে, আচ্ছা, আপনার বাবা কোথায়? আপনার পরিবারে আর কেউ নেই? মামুন কোনো কথার উত্তর না দিয়ে রিক্সাটা নিয়ে বেরিয়ে গেল। তারপর মামুনের মা উঠে এত খাবার দেখে সত্যিই অবাক, কারণ এই পরিমাণ খাবার সে এর আগে কখনো চোখে দেখেছে কিনা বলতে পারবে না। মামুনের মায়ের কাছে সে সমস্ত কিছু জিজ্ঞেস করলো, আচ্ছা মামুন এরকম কেন? খুবই অদ্ভুত, কম কথা বলে, তারপর এই বয়সে সংসারের হাল ধরেছে। আঙ্কেল কোথায়? আর আপনাদের পরিবারে কি আর কেউ নেই? তখন মামুনের মা একটু মন খারাপ করলো। খেতে বসেছিল, খাওয়াটা বন্ধ হয়ে গেল। রূপসা এর কথাটা জিজ্ঞেস করে আসলে কোনো অপরাধ করে ফেললো কি না রূপসা নিজেই বুঝতে পারছে না। মামুনের মায়ের চোখ বেয়ে পানি পড়তে লাগলো।
কারণ হচ্ছে মামুনরা এই পরিমাণ অসহায়ত্বে বসবাস করছে কিসের জন্য? মামুনকে দেখে তো মনে হচ্ছে সে খুব শিক্ষিত এবং ভদ্র এবং সবকিছু ভালো ভালো জানে, কিন্তু এরকম পরিস্থিতিতে কেনই বা মামুন এরকমভাবে রিক্সা চালাচ্ছে? মামুনের মা তখন সবকিছু বলতে লাগলো। বলল কি যে আসলে মামুনের আব্বা আমাদের সঙ্গে থাকে না, তিনি আরেকটা বিয়ে করেছেন, সেখানেই তাদের সংসার আছে এবং সেই সংসার নিয়ে সেখানে থাকেন, আমাদেরকে দেখেন না। মামুনের বয়স যখন 8-9 বছর, তখন মামুনকে ছেড়ে আমাকে ছেড়ে তিনি আরেকটা বিয়ে করেন এবং বিয়ে করে তিনি পরবর্তীতে সেখানে চলে গিয়েছেন। আমাদের এখানে দেখভাল করেন না। আমাদের একটা মেয়ে আছে, তাকে বিয়ে দিয়েছি, এই থাকে এদিকেই, মাঝে মধ্যে আসে, সংসার ফেলে তো আর আসতে পারে না। তারপর থেকেই মামুন আর আমি এরকমভাবেই চলাচল করছি। মামুনকে যে কতবার বললাম বিয়ে করার জন্য, কিন্তু ছেলেটা যে কি করে, কত কষ্ট করে পড়াশোনা করছে, আর সেই সাথে কত কষ্ট করে সংসারও চালাচ্ছে। চাকরি বাকরির পাশাপাশি পড়াশোনা হয় না। ও বলল পার্ট টাইম রিক্সা চালালে সংসার অন্ততপক্ষে চলে যাবে, সেজন্য পার্ট টাইম রিক্সা চালাই। নিজে একটা রিক্সা কিনে নিয়েছে, কে জানে পড়াশোনা করে কি হবে। আল্লাহ ভালো করুক, ওর জন্য ভালো কিছু হয়। মামুনের মায়ের বেশ খানিকটা অসুখ রয়েছে, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। রূপসা তাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। দেখলো মামুনের মা তখন হাঁপাচ্ছে, নিশ্চয়ই তার হাঁপানির রোগ রয়েছে। সে মামুনের মা ওই ওষুধের থলিটা দেখিয়ে দিল। খানিকক্ষণ বাদে ওষুধ নেওয়ার পর মামুনের মা খানিকটা সুস্থ হলো। তার ব্যথা বিশেষ সমস্যাও রয়েছে। সব মিলিয়ে মামুনের মা এত পরিমাণ অসুস্থ, রূপসার দেখে সত্যিই খুব কান্না পেয়ে গেল। রূপসা মেয়েটা অনেক পরিমাণ নরম ধরনের মেয়ে। খানিকক্ষণ বাদে দরজায় টোকা পড়ল। রূপসা গিয়ে দরজা খুলে ফেলল। দরজা খুলে দেখলো একটি মেয়ে ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। মেয়েটি রূপসাকে দেখে অবাক হয়ে গেল। বলল কি যে আপনি কি? মামুন বিয়ে করেছে নাকি? কি সুন্দর, আল্লাহ, এত সুন্দর মেয়ে। রূপসা লজ্জা পেয়ে গেল। তারপর ঘরের ভেতর থেকে মামুনের মা বলে উঠল, কে? নয়না এসেছিস? আয়, ঘরে আয়। নয়না হচ্ছে মামুনের ছোট বোন। সে ঘরের ভেতর প্রবেশ করতে বলল, মামুনকে তোমরা বিয়ে দিয়েছ আর আমাকে জানানোর চেষ্টা করোনি? কি একটা অবস্থা বলো তো। তখন মামুনের মা বলে উঠল, আরে না, ও হচ্ছে গিয়ে মামুনের বান্ধবী, গতকাল কি এসেছে, আমাদের এখানে কয়েকটা দিন থাকবে। নয়না খানিকটা অবাক হলো। এত সুন্দর বান্ধবী, দেখে তো মনে হচ্ছে বড়লোক ঘরের মেয়ে। নয়না তখন তাকে জিজ্ঞেস করতে লাগলো, আপনার নাম কি? রূপসা তখন বলল, আমার নাম রূপসা। বাসা সম্পর্কে সমস্ত কিছু জিজ্ঞেস করলো, কিন্তু রূপসা চুপ করে থাকলো, কিছু বলল না। তখন বলল, মাশাআল্লাহ, আপনি তো খুব সুন্দরী। আপনি আমার ভাইয়ের কেমন বান্ধবী হন? গার্লফ্রেন্ড? আপনাকে দেখে তো খুব সুন্দর লাগছে, আপনার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হলে খুব ভালো মানাবে। মামুনও একটু উঁচা লম্বা আছে, রূপসার সঙ্গে তার খুব ভালো মানাবে। এই কথা শুনে রূপসা খানিকটা লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে সে নিজেই ড্রয়িং রুমে চলে গেল। রূপসা সত্যি অনেক সুন্দরী এবং মামুনের মা এবং মামুনের বোন দুজনই তাকে পছন্দ করেছে। তারা সারাদিন একে অন্যের সঙ্গে গল্প করলো। সন্ধ্যা মানে বিকেল এর কিছুক্ষণ আগ মুহূর্তে মামুন বাড়িতে ফিরল। মামুনের শরীরে বেশ খানিকটা ময়লা, কারণ মামুন সারাদিন রিক্সা চালিয়েছে, তার শরীরে নিশ্চয়ই ময়লা ছাড়া আর কিছু থাকবে না। মামুন দুপুরবেলা কোথাও খেয়ে নিয়েছে একটা। আসার সঙ্গে সঙ্গেই রূপসা তাকে গামছা এবং কাপড় চোপড় এগিয়ে দিল। বলল কি যে আপনি গোসল করে নিন, আপনি গোসল করুন, আপনার জন্য খাবার বাড়ছি আমি। মামুন তখন বলল, আমি খেয়ে এসেছি। রূপসা তখন বলল, আমি আপনার জন্য খাবার রান্না করেছি, আপনি খেয়ে এসেছেন? মেয়েটির এমন চমৎকার আবদার মামুন ফেলতে পারল না। গোসল করে এসে সে সঙ্গে সঙ্গে খাবার টেবিলে বসল। মামুন খাচ্ছিল আর রূপসা তার প্লেটে একটু একটু করে খাবার বেড়ে দিচ্ছিল। মামুনের সত্যি অবাক লাগছে, কারণ রূপসাকে সে মাঝে মধ্যেই চিনতে পারছে না। মেয়েটি সত্যি অদ্ভুত। মাঝে মধ্যে রূপসাকে দেখে মনে হয় যে সে বিয়ে করে ফেলেছে এবং তার বিয়ে করা বউ তাকে এরকম আদর যত্ন করে খাওয়াচ্ছে। রূপসাকে সে আসলেই পছন্দ করে ফেলেছে। খানিক্ষণ বাদে দেখলো তার বোন নয়না এসেছে। নয়না তাকে জিজ্ঞেস করলো, তোর কেমন বান্ধবী রে? মামুন তখন বলল, আহা, আমি তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, তাকে তো আমি চিনিই না। তখন নয়না বলল, তোর সঙ্গে কিন্তু মানাবে, বিয়ে করে ফেল। মামুন তখন বলল, পাগল, ওরা কত বড়লোক ঘরের মেয়ে জানিস? ওরা অনেক বড়লোক, দেখে বুঝতে পারছিস না? হয়তো কোনো বিপদে পড়েছে, এই কারণে আমাদের এখানে আশ্রয় নিয়েছে। তুই কোনো কিছু বলিস না, ঠিক আছে? নয়না আবার একটু স্ট্রিক্ট ফরওয়ার্ডের মেয়ে। এরকম করেই মামুনদের সংসার বেশ ভালোভাবে গোছালোভাবে কাটছে। মেয়েটি যেদিন থেকে তাদের বাড়িতে এসেছে সেই দিন থেকেই মামুনদের বাড়িতে কেমন যেন একটা অন্যরকম আমেজ লেগেই থাকতো। নয়না প্রায় প্রত্যেক দিনই আসতো, রূপসার সঙ্গে গল্প করত। মামুন, রূপসা এবং তার দুই মা এবং বোন, তিনজনে চারজনে মিলে সকলে একসঙ্গে গল্প করত। রূপসার দেখেছে কি ভালো লাগতো। রূপসা তখন বলতো যে আমাদের বাড়িতে এরকম কোনো আনন্দই নেই, আমাদের বাড়িতে সবসময় শুধুমাত্র টাকা পয়সা আর নানান ধরনের বিষয় নিয়ে ঝগড়াঝাটি চলে।
আমার বাবা মায়ের মধ্যে তেমন কোনো মিল নেই, কিন্তু আপনাদের পরিবারে এসে সত্যি আমার খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। মামুন তখন বলল কি যে আমরা এরকমই, কম খাই কম রোজগার করি, কিন্তু আমাদের সংসারে অনেকটা আনন্দ রয়েছে। সত্যি রুকসার চোখ ভিজে আসলো। মামুনের মা এই কয়েকদিনে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছে। কারণ হচ্ছে মামুন নিজেই খেয়াল করছে সে আগের মতো আর ব্যথা ব্যথা করছে না, সে আগের মতো আর শ্বাসকষ্টের সমস্যাও ভুগছে না। সব মিলিয়ে মামুনের মা কেমন যেন একটু সুস্থ হয়ে উঠেছে। মামুনের মা রূপসার সঙ্গে নিজে বসে রান্না করছে। সব মিলিয়ে এই রূপসা মেয়েটা বাড়িতে আসার পর থেকেই কেন যেন তাদের পরিবারের মধ্যে আরও বন্ডিং হয়ে গিয়েছে। তার মা আর একটু সুস্থ হয়ে গিয়েছে। মামুনের বোন নয়না প্রায় প্রত্যেক দিনই আসছে রূপসার সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। এরকম করেই তাদের হাসি খুশিভাবেই সংসার সময়ভাবে খুব ভালোভাবে কাটছিল। একদিন রাত্রেবেলা মামুন বাড়িতে এসে দেখে রূপসা ঘরে কোথাও নেই। সে তার মাকে জিজ্ঞেস করলো, মা রূপসা কোথায় গিয়েছে? তখন তার মা বলল কি যে কই, ঘরেই তো ছিল, কোথাও তো দেখছি না, আর বাইরে থেকে তালা দেওয়া, তাহলে রূপসা ঘরের ভিতরে নেই কেন? সে ঘরের ভিতরে তন্ন করে খুঁজতে লাগলো। কাজের মেয়েটাও দুপুরবেলা এসে এখন দুপুরবেলায় চলে যায়, কারণ হচ্ছে কাজের মেয়েকে এখন টাকা পয়সা কম দেই এবং বলেছি শুধুমাত্র দুপুর পর্যন্ত থাকলেই হবে যে কদিন রূপসা আছে। কিন্তু বাইরে থেকে তো তালা দেওয়া ছিল, তাহলে রূপসা কোথায় গেল? ঘরের বাইরে তালা দেওয়া, রূপসা ঘরের ভিতরে কোথাও নেই, ওর কাছে তো চাবি ছিল, কিন্তু সারাদিন রূপসাকে তার মা দেখতে পায়নি, কোথায় গিয়েছে কিছুই বুঝতে পারছে না। মামুন আশেপাশে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু রূপসাকে কোথাও পেল না। এরকম করে প্রায় একটা দিন রূপসা পুরো গায়েব ছিল। রূপসা কোথায় গিয়েছে, কি করছে, কিছুই সে বুঝতে পারল না। হয়তো চলে গিয়েছে সেটা ভেবেই মামুনের মন খারাপ হলো। মামুনের প্রচণ্ড পরিমাণ মন খারাপ হলো, কারণ রূপসা মেয়েটা ছিল এত সুন্দরী এবং এত লক্ষ্মী যে সে ভেবেইছিল যে কোনোদিন হয়তো তাকে ভালোবাসার কথা বলে দিবে। কিন্তু রূপসা মেয়েটা হঠাৎ করে এরকমভাবে গায়েব হয়ে যাবে মামুন একদমই ভাবতে পারেনি। তারপর হঠাৎ করে 2 দিনের মাথায় মামুন যখন তালা খুলে ঘরে ঢুকলো, দেখলো রূপসা ঘরের ভিতরে বসে আছে। আশ্চর্য ব্যাপার, রূপসা 2 দিন পরে কোত্থেকে আসলো? সে মেয়েটিকে ধমকের স্বরে জিজ্ঞেস করলো, এই যে আপনি কোথায় গিয়েছিলেন? কোনো কিছু না বলে আপনার জন্য কি চিন্তা হয় না? আপনি কোথায় গিয়েছিলেন? কোনো কিছু বলার প্রয়োজন মনে করেননি? আপনার জন্য মা কত চিন্তা করেছে জানেন? মেয়েটির চোখ ছলছল করছিল। সে বলল কি যে আমি একটু বাড়ির দিকে গিয়েছিলাম আমার মায়ের সঙ্গে দেখা করতে। আমার মায়ের সঙ্গে দেখা না করলে আমার খুব খারাপ লাগে, এই কারণে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার আব্বা ভীষণ রাগী মানুষ, আমার আব্বার জন্য আসলে আমি খুবই দুঃখিত। রূপসা সত্যি কাঁদো কাঁদো চেহারা হয়ে গেল। রূপসার এরকম চেহারা দেখে মামুন বলল, আচ্ছা ঠিক আছে, আমি সরি, তো আমি ভুল হয়ে গেছে আমার, আমি আসলে বুঝতে পারিনি। আপনি বলে যেতেন, আপনাকে আমি নিজে নিয়ে যেতাম। কিন্তু আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার মা কি বলল? তখন রূপসা বলল, আমার মা বলেছে যে যেখানে আছিস সেখানেই থাক, ভালো থাকবি অন্তত পক্ষে। তারপর রূপসা চুপ হয়ে মায়ের ঘরের দিকে চলে গেল। মামুন হতবাক হয়ে গেল। মেয়েটির আসলে খুবই রহস্যজনক, তাকে বোঝা বড় তাই। মেয়েটি মাঝে মধ্যে রাত্রেবেলা গায়েব হয়ে যায়, তার চরিত্র খুবই অদ্ভুত। এত এত ভালো ভালো খাবার কোত্থেকে নিয়ে আসে সেটাই বোঝা মুশকিল। ও বলেছে ওর কাছে নাকি টাকা আছে, সেই টাকা দিয়ে ওই এত ভালো ভালো খাবার বাজার সদায় কিনে নিয়ে আসে। রূপসা যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে এই বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়, সেদিনেই বাড়ির মধ্যে সমস্ত কিছু যেন অন্যরকম হয়ে গেছে। মামুন এই সমস্ত কিছু যেন নিতে পারছিল না। সে রূপসাকে বলল, আচ্ছা আমি তো আছি, আপনি এরকমভাবে ভালো মন্দ বাজার করেন কিসের জন্য বলুন তো? আপনাকে তো এমনটা করতে বলা হয়নি। তখন মামুন এই কথা বলার পর রূপসা বলল, দেখুন আপনি যেহেতু আমাকে আপনার পরিবারের একটি অংশ বানিয়ে ফেলেছেন, সেহেতু পরিবারের অংশ হয়েই থাকতে দিন, আমাকে অন্তত পক্ষে একটু কন্ট্রিবিউট করতে দিন। মামুনের এই কথা খুব খারাপ লাগলো। বলল কি যে আপনি আমাদের বাসার মেহমান, আপনি এগুলো তো করতে পারেন না। রূপসার চোখ আবার ছলছল হয়ে উঠল। তখন রূপসা বলল কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। তারপর রূপসা ঘর থেকে বেরিয়ে গেল। মামুন সঙ্গে সঙ্গেই রূপসার হাতটা চেপে ধরল, একদম অপ্রস্তুত ভঙ্গিতেই। হাতটা এত নরম ছিল, এর আগে মামুন রূপসার হাত ধরেনি, খুবই নরম ছিল। সঙ্গে সঙ্গেই সে রূপসার হাতটা ছেড়ে দিল। বলল কি যে আপনি এরকমভাবে আমার হাত ধরলেন? মামুন প্রথমে ভয় পেয়ে গেল। তারপর রূপসা খানিকটা হেসে দিয়ে বলল, আপনি তার ভূত প্রেত না, আপনি চাইলে আমার হাত ধরতে পারেন, সমস্যা নেই, আমি কোথাও যাচ্ছি না। আপনি যে আমাকে এভাবে আটকাবেন আমি জানি, এই কারণেই আমি এরকমভাবে চলে যাওয়ার ভান করলাম। মামুন তখন বলল, ওরে শয়তান। তাই বলে রূপসা দৌড় দিল। মামুন রূপসার পেছন পেছন যাচ্ছে। সত্যি মামুন রূপসাকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছে, এত পরিমাণ ভালোবেসে ফেলেছে যে আসলে বলার অপেক্ষা রাখে না। এরকম করেই রূপসার সংসার খুব ভালোভাবে চলছিল। নতুন জায়গায় নতুনভাবে
পুরো ঘরের সংসার খুব ভালোভাবে চলছিল। মামুনের মা পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছে। রূপসা যেদিন থেকে এসেছে সেদিন থেকেই মামুনদের পরিবার একদম অন্যরকম আনন্দ এবং খুশিতে ভরে উঠেছে। ওই দিন রাতের ঘটনা, মামুন সত্যি হতবাক হয়ে গেল। মধ্যরাতে মামুনের আচমকা ঘুম ভেঙে গেল। আচমকা ঘুম থেকে উঠিয়ে মামুন যখন চোখ মেলল, কারণ মামুন যেখানটায় ঘুমায় সেখানটা ছিল ড্রয়িং রুম, সেখানে একটা খাট ফেলা আছে, সেই খাটের উপরেই মামুন ঘুমায়। মামুন উঠে দেখতে পেল রূপসা বারান্দায় দাঁড়িয়ে আছে। ছোট্ট মতো দেখতে একটি বারান্দা আছে। মামুন যেখানে শোয় সেখান থেকে উঠলে সাথে সাথেই একদম বারান্দার দিকে নজর যায়। মামুন দেখতে পেল রূপসার গায়ে জলজল করে আলো জ্বলছে এবং সে একটা ছায়ামূর্তির সঙ্গে কথা বলছে। যে ছায়ামূর্তির সঙ্গে কথা বলছে, রূপসার গায়ের আলোর ঝলকে সেই ছায়ামূর্তিটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই জিনিসটা একদম ধোঁয়ার মতো আকাশে শূন্যে ভাসছে এবং রূপসার সঙ্গে কথা বলছে। মামুন নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না, এটা কি ছিল। মামুন সঙ্গে সঙ্গেই মুরগির চোখটা কচলে আবার সামনের দিকে তাকালো, দেখলো রূপসার গায়ে জলজল করে আগুন জ্বলছে এবং খানিকক্ষণ বাদে রূপসা যেন একটা আগুনের গোল্লা হয়ে গ্রিলের মধ্যে দিয়ে বের হয়ে গেল এবং তার পেছন পেছন সেই কালো ধোঁয়াটা যেতে শুরু করলো। মামুন সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এটা কি সত্য ছিল নাকি স্বপ্ন, কিছুই সে বুঝতে পারছে না। সে সঙ্গে সঙ্গেই উঠে বসলো। উঠে তারপর বারান্দায় গিয়ে দেখলো সেখানে কোনো আলো নেই। আর রূপসা তাহলে কোথায় গেল? রূপসা তা কি তার নিজের রুমে আছে? রূপসার সঙ্গে সঙ্গেই সেই ঘরের ভিতরে গেল তার মায়ের কাছে, কিন্তু তার মায়ের পাশে রূপসা সেখানে ছিল না। নিশ্চয়ই রূপসা অন্য কোথাও গিয়েছে বা বাথরুমে আছে। সে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেললো, কিন্তু কোথাও সেই রূপসার দেখা পেল না। কি ব্যাপার, এটা কি সত্যি ছিল? সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আশ্চর্য তো, তাহলে কি রূপসা প্রত্যেকদিন রাত্রে? না, এটা হতে পারে না, কোনোভাবেই সম্ভব না। রূপসা সে সঙ্গে সঙ্গে আবার তার মায়ের রুমে গেল। খানিকক্ষণ বাদে সে খেয়াল করলো রূপসা তার মায়ের পাশেই শুয়ে আছে। কি ব্যাপার, একটু আগেই সে যেসব দেখেছে সেসব কি সত্যি ছিল নাকি অবাস্তব কোনো কিছু? রূপসা এখানে আসলো কিভাবে? মামুন কিছুই বুঝতে পারছে না। সে চেকটেক করে নিজের বিছানায় গেল ঘুমাতে। মামুনের যেন ঘুমই আসছিল না, কারণ রূপসাকে সে যে রূপে দেখেছে সেটা কি আসলেই সত্য ছিল? সত্যিই মামুন বিশ্বাস করতে পারছে না। সে কি করবে? সে পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে দেখল রূপসা খুব সুন্দর একটা জামা পরে বসে আছে। রূপসা তখন বলল কি যে, আপনি তো দেরি করে আসলেন কিসের জন্য? কালকে খুব ভোর ভোর মামুন বের হয়ে গিয়েছিল, এই কারণেই সারাদিন রূপসার সঙ্গে দেখা হয়নি বা সকালবেলাও দেখা হয়নি। মামুনকে রূপসা জিজ্ঞেস করতে লাগলো, আপনি সকালবেলা কেন না খেয়ে গেলেন বলুন তো? তখন মামুন রূপসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা গতকালকে রাত্রে যেটা দেখেছি সেটা কি ভুল ছিল নাকি আমার ভ্রম ছিল, আমি কিছু বুঝতে পারছি না। তখন রূপসা জিজ্ঞেস করলো, কেন, কি দেখেছেন? মামুন তখন বলল, না, আমি আপনাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, তারপর হঠাৎ করে একটা আগুনের গোলার মতো হয়ে আপনি গ্রিল দিয়ে চলে গেলেন বাইরের দিকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রূপসা হেসে দিল, বলল কি যে, এমনটা হয় নাকি, আমি তো ঘরের মধ্যেই ছিলাম, আপনি দেখেননি? মামুন তখন বলল, আমার মাথায় আসলে কিছু ঢুকছে না, আমার ব্রেন ঠিক মতো কাজ করছে না কয়েকদিন ধরে, কেন যেন মাথায় কোনো সমস্যা হয়েছে, জটিল কোনো সমস্যা, ভুলভাল জিনিস দেখছি। তখন রূপসা বলল কি যে, ভুলভালই দেখেছেন, দ্রুত ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খাবার দিচ্ছি। তারপর মামুন ওই দিনকে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এরকম করে বেশ কয়েক রাত কেটে গেল, কোনো 19-20 জিনিসই দেখতে পেল না। সে রাত্রেবেলা উঠে রূপসার রুম চেক করতো, দেখতো রূপসা খুব চমৎকারভাবে ঘুমিয়ে আছে। মামুন সেই শুরুর দিন থেকে প্রায় দিনই রাত্রেবেলা উঠে রূপসাকে রাত্রেবেলা চুপি চুপি লুকিয়ে লুকিয়ে দেখত। রূপসা সেটা টের পেত কিনা জানি না, তবে মামুন যে রূপসাকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছে সেটা সে রূপসাকে কোনোভাবেই বলতে পারবে না কোনোদিন, কারণ রূপসা অনেক বড়লোক ঘরের মেয়ে। পরের দিন সকালবেলা উঠে রূপসা মামুনকে বলল, আচ্ছা আপনি কি আমাকে একটু শপিংয়ে নিয়ে যাবেন, আমার বেশ কিছু জিনিস কিনতে হবে। এই কথা শুনে মামুনের একদম আক্কেল গরম অবস্থা। তখন রূপসা মামুনকে বলল কি যে, এই নিন, এখানে কিছু টাকা আছে, আপনি এগুলো রাখুন, আপনি এই টাকাগুলো দিয়ে আমাকে শপিং করে দেবেন, ঠিক আছে? মামুন তখন বলল, কেন, আপনি কি আমাকে গরিব মনে করেছেন নাকি? আমি রিক্সা চালিয়ে যে কয় টাকা উপার্জন করেছি সেই টাকা দিয়ে আপনাকে আমি জামা কাপড় কিনে দেব। তবে শর্ত একটা আছে, আপনারা হয়তো বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে বা অন্যান্য জায়গা থেকে শপিং করেন, আমি আপনাকে সেখান থেকে শপিং করে দিতে পারবো না, হয়তো ফুটপাথ থেকে কিনে দিতে পারবো, আপনার পছন্দ নাও হতে পারে। মামুন তখন বলল যে, চলুন তাহলে যাই। মেরি তখন বলল, আপনি যে কথা বলেছেন সেটাই আমার জন্য অনেক, তবে আমি ফুটপাথ থেকে কিনলেও অনেক খুশি হব, চলুন। তারপর মামুন এবং দুজনে অন্য একটা রিক্সায় চেপে চলে গেল নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটে শুধুমাত্র জামা কাপড় ফুটপাতে অসংখ্য, অভাব নেই। মামুন বেশ কিছু টাকা জমিয়েছে, আসলে মেয়েটিকে অনেক কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য জমিয়েছিল। সত্যি সত্যি মেয়েটি আজকে নিজেই মুখ ফিটে বলে ফেলেছে
তারপর মামুন এবং রূপসা সারাদিন রিকশায় করে এদিকে ওদিকে ঘুরলো এবং বেশ কিছু শপিং করলো। যতক্ষণ সে রূপসার সঙ্গে ছিল তার মনে হচ্ছিল সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তবে রূপসার আচরণে কয়েকদিন ধরে সে কিছু জিনিস লক্ষ্য করছে। যেমন শুরুর দিন থেকেই রূপসা যেদিন থেকে এসেছে তার মা একদম সুস্থ, তাদের ঘরের অভাব একদম মিটে গিয়েছে। মামুনের রিকশার যে যাত্রী ভাড়া সবকিছু আগের থেকে বেড়েছে। মামুন অনেক ভালো ভালো খাবার খেতে পায়। রূপসা খাবারগুলো কোত্থেকে আনে মামুন নিজেও বলতে পারবে না, এবং মামুন রূপসাকে সেটা জিজ্ঞেসও করতে পারবে না। তারপর রূপসার মাঝে মধ্যে রাত্রেবেলা গায়েব হয়ে যাওয়া, এই জিনিসগুলো সত্যিই মামুনকে খুব অবাক করেছে। সে রূপসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা রূপসা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি? রূপসা তখন বলল, হ্যাঁ করুন। তখন রাত প্রায় 8টা বাজে, তারা রিকশায় করে বাড়ি ফিরছিল। রূপসা অনেক শপিং করেছে। মামুন তখন বলল, আচ্ছা আপনি কে সত্যি করে বলুন তো, আপনি এখন পর্যন্ত আপনার পরিচয় কিন্তু আমাকে বলেননি, আমিও আপনাকে জিজ্ঞেস করিনি। আসলে কিভাবে জিজ্ঞেস করবো বলুন? আপনি তো বলেছেন যে আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন, আর আপনার বাবাকে আপনি খুব ভয় পান, আপনার মায়ের সঙ্গে আপনি দেখা করেছেন, কিন্তু আসল কারণ কিন্তু এখনো বলেননি। এটা কিন্তু আপনাকে বলতেই হবে। তখন রূপসা বলল, শুনতেই হবে? তখন মামুন বলল, হ্যাঁ শুনলে ভালো হয়, চলুন তাহলে বলি। রূপসা মামুনকে নিয়ে একটা অন্ধকার গলির মধ্যে দিয়ে হাঁটছিল, কারণ গলির মাথা থেকে রিক্সা তাদেরকে নামিয়ে দিয়েছে। রাত তখন 9টার কাছাকাছি হবে। এই গলিতে সাধারণত খুব মানুষ রাতের বেলা যাতায়াত করে না, আর এখন তো রাত হয়ে গিয়েছে। মামুন এবং রূপসা হাঁটতে লাগলো। এই সেই গলি যে গলিতে মামুন রূপসাকে রিক্সায় উঠিয়েছিল। তখন রূপসা বলতে লাগলো, দেখুন মামুন সাহেব, আমি আপনার কাছে মিথ্যা বলবো না, অনেকদিন হয়েছে আপনাদের কাছে এসেছি, এক প্রকার দায়ে পড়েই এসেছি। তবে সেদিন আপনাকে যেদিন রাস্তায় প্রথম দেখলাম এই গলিতে, সেই গলিতেই কিন্তু আপনাকে নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম আপনাকে সমস্ত কথাগুলো বলবো, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আপনি কি মনে করেন না করেন, তবে এতটুকু সত্য যে সেদিন আপনাকে দেখে সত্যিই আমার অনেক ভালো লেগেছিল, এবং সেদিন থেকেই আমি আপনার সঙ্গে। তখন মামুনের মনে খানিকটা লাড্ডু ফুটলো। মামুন তখন বলল, হ্যাঁ সেদিন থেকে কি? রূপসা তখন বলল, আসলে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি আসলে কোনো মানুষ নই। এই কথা বলার পর মামুন খানিকটা হকচকিয়ে গেল। বলল, আপনি আসলে কোনো মানুষ নন মানে? আপনি তো কোনো মানুষ নন সেটা আমি জানি, আপনি হচ্ছেন একটা পরী, এবং এত সুন্দর পরী ছাড়া তো হতে পারে না, তাই না? কারণ এত সুন্দর মেয়ে মানুষ ঢাকার শহরে মেকআপবিহীন আমি কখনো দেখিনি। মেকআপ সহ হতে পারে, তবে আপনি মেকআপ ছাড়াই একদম ন্যাচারাল বিউটি, আমার খুব ভালো লাগে আপনাকে। মামুন মুখ ফসকে বলে ফেলল। তারপর রূপসা বলে উঠল, সত্যিই তাই? মামুন বলল, আরে না ওইরকম না, তবে আপনি খুব ভালো, ভদ্র মেয়ে, খুব সুন্দর, এবং পাশাপাশি খুব রূপবতী। রূপসার মনে একটু যেন লাড্ডু ফুটল, কারণ রূপসাও যে মনে মনে মামুনকে পছন্দ করে সেটা হয়তো মামুন জানে না। তখন রূপসা বলল, আপনি নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করলেন না, তাই না? তখন মামুন বলল, বিশ্বাস না করার কি আছে, আপনি মানুষ না তাহলে কি আপনি? মামুন তখন বলল, আসুন আপনাকে বলছি, আমি আপনাকে আমার একটা প্রিয় জায়গায় নিয়ে যাই, ঠিক আছে? সেই জায়গায় বসে আমরা গল্প করি। মামুন বলল, হ্যাঁ চলুন। তারপর রূপসা বলল, আপনাকে যেখানে নিয়ে যাব সেখানে যেতে হলে আপনার চোখ বন্ধ করতে হবে, না হলে আপনি সেখানে যেতে পারবেন না। মামুন বলল, আচ্ছা ঠিক আছে। তারপর মামুন চোখ বন্ধ করে ফেলল। খানিকক্ষণ বাদে মামুনের হাতে রূপসার হাতটা পড়ল। মামুন স্পষ্ট বুঝতে পারছে। রূপসা তখন বলল যে চোখ খোলা যাবে না কিন্তু। মামুনের বুকের হার্টবিট বেড়ে যেতে লাগলো, কারণ রূপসা তার হাত ধরেছে, এবং এত বেশি চমৎকার লাগছিল মামুনের কাছে। মামুনের মনে হচ্ছিল সে ওইখান থেকে সরে যাচ্ছে, মানে যেন মাটি থেকে উঠে যাচ্ছে। হয়তো ভালোবাসার অনুভূতি এমনই হয়, সেটা ভেবেই মামুনের চোখ খোলেনি, আর রূপসার উপর বিশ্বাস আছে তার। তারপর রূপসা যখন তার চোখ খুলতে বলল, সে যখন চোখ খুলল, সে দেখলো খুব সুন্দর দেখতে একটা ফুলের বাগানে সে দাঁড়িয়ে আছে। চারিদিকে বড় বড় ফুলের গাছ, এবং সেই গাছগুলো থেকে ফুল একটু একটু করে ঝরে পড়ছে। মামুনের জন্য একদম দুচক্ষে বিশ্বাস হচ্ছে না। কি ব্যাপার, এটা কোন জায়গায়? সে রূপসাকে জিজ্ঞেস করতে লাগলো। মামুন তখন বলল, এটা আমাদের জগৎ, আমরা যেখানে থাকি সেই জগৎ। তারপর মামুন বলে উঠল, আমি আসলে আপনার কথা কিছু বুঝতে পারছি না, ওই জগৎ মানে? তখন রূপসা বলে উঠল, আমি তো আপনাকে বলেছি যে আমি আসলে কোনো মানুষ না। মামুনের এবার সত্যিই অবাক লাগতে শুরু করলো, এবং তার চোখ ছনাবড়া হয়ে যেতে লাগলো। সে তখন বলল, আপনার কথা সত্যি আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি কি বললেন? আপনি মানুষ না মানে? আমি সত্যি বুঝতে পারছি না, আপনি কি কোনো এলিয়েন বা কোনো ভূতপ্রেত এরকম কোনো কিছু? রূপসা তখন হেসে দিল, এবং রূপসার বিশাল ডানাটা মামুনের সামনে মেলে ধরল। রূপসার পিঠে বিশাল বড় বড় দুটো ডানা। সেই ডানা দুটো দেখে মামুন সত্যি এবার ভয় পেয়ে গেল। মামুনের হাতে যে ব্যাগগুলো ছিল সেগুলো নিচে পড়ে গেল। তারপর রূপসা বলতে লাগলো, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন,
আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি একটা পরী, এবং এই হচ্ছে আমাদের জগৎ, আমরা এখানেই থাকি। তারপর মামুন খানিকটা ভয় পেয়ে পেছনে সরে গেল। সে একটু না, অনেকখানি ভয় পেয়েছে। মামুন ছোটবেলায় তার দাদির মুখ থেকে শুনেছে যে জিনপরীরা নাকি মানুষকে তুলে নিয়ে যায় এবং তাদেরকে নিয়ে আর কখনো ফেরত দিয়ে যায় না, তাদের ক্ষতি করে। মামুন তখন বলল ভয়ে ভয়ে যে আপনি কি আমাকে আর কোনোদিন আমার বাড়িতে ফেরত দিয়ে আসবেন না? আমার মা রয়েছে, দয়া করে আপনি এমনটা করবেন না। আমি ছোটবেলায় দাদির মুখ থেকে শুনেছি জিনপরীরা মানুষকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে, আর কোনোদিন ফেরত দিয়ে যায় না। আপনি দয়া করে আমার সঙ্গে এমনটা করবেন না। রূপসা তখন হেসে দিল, প্রচণ্ড পরিমাণ বিকট শব্দে হাসছে। রূপসার হাসিটা এত সুন্দর। তখন রূপসা বলল কি যে, আরে আমার বোকা প্রেমিক, তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবেই জানি, এবং তুমি যে আমাকে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখো সেটাও আমি জানি। আমি তো প্রথম দিনই তোমাকে দেখে ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে সেই প্রথম যেদিন দেখেছিলাম তুমি রিক্সা চালিয়ে যাচ্ছিলে, সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এত সহজভাবে যে ভালোবাসার কথা বলা যায় সেটা রূপসাকে না দেখলে বোঝা যেত না, কারণ রূপসা এত সুন্দর করে ভালোবাসার কথা বলে দিয়েছে। তখন আবার বলতে লাগলো রূপসা যে, দেখো আমি পরী হতে পারি, কিন্তু কোনো খারাপ পরী নই। আমাদের মধ্যে অনেক জিন পরী আছে, অনেক খারাপ খারাপ জিন আছে, অনেক পরী আছে যারা কিনা মানুষদেরকে তুলে নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে, তাদেরকে আটকে রাখে, নিজেদের কাছে রাখে। সব মিলিয়ে এরকম অনেক জিন পরী আছে, তবে আমি সেরকম নই। আমি ভালো জিন, ভালো পরী, বুঝতে পেরেছ? এবং আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, এবং তোমার সঙ্গে এই কয়দিন থেকে সত্যি তোমার প্রতি এত পরিমাণ ভালোবাসা আমার বেড়ে গিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। আর তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবেই জানি। তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো, আড়াল করে দেখতে, রাতের বেলা আমিও তোমাকে দেখতাম। সব মিলিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার প্রেমিক পুরুষ মামুন। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। মামুনের জন্য চোখকে বিশ্বাস করতে পারছে না। রূপসা তার সামনে দাঁড়িয়ে আছে, এবং রূপসা যে কোনো মানুষ নয়, সে যে একটা পরী, সেটাই মামুন একদমই বিশ্বাস করতে পারছে না। তারপর রূপসা তার কাছে এগিয়ে আসলো, বলল কি যে, মামুন তুমি কি এখনো বিশ্বাস করতে পারছো না যে আমি কোনো মানুষ নই, আমি একটা পরী? মামুন তখনও চোখ ছানাবড়া করে তাকিয়ে আছে। তারপর সে রূপসাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি একটা পরী এবং কোনো মানুষ নন। তবে আপনি কেন আমার সঙ্গে এরকমভাবে ছিলেন বলুন তো? আপনারা তো অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী, আপনাদের নিজেদের ঘর আছে, আপনি তাহলে এতদিন আমাকে যা বলেছেন সব কিছু মিথ্যা বলেছেন? রূপসা তখন বলল, সব কিছু মিথ্যা কই বললাম? আমি তো বললাম যে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ, আমি সত্যি সত্যি বাসা থেকে পালিয়ে এসেছিলাম। কারণ হচ্ছে আমার বাবা আমাকে জোর করে একটা জিনের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই দুঃখেই আমি ঘর থেকে পালিয়ে এসেছি। আমি আপনাকে বলেছিলাম না যে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি? সত্যি সত্যি ওই দিন আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এবং আমার মায়ের সঙ্গে চুপি চুপি দেখা করে আমি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের জগৎ, এবং এখান থেকে খানিকটা দূরেই আমাদের বাড়ি। আমার বাবা অবশ্য আমাকে এর পরবর্তীতে খোঁজার চেষ্টা করেছে, ইভেন খোঁজ করে আমাদের বাড়িতে পর্যন্ত এসেছে, তোমার বাড়িতে। কিন্তু তোমার বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারেনি, কখনো নিয়ে যেতেও পারবে না। কারণ হচ্ছে আমি নিজের ইচ্ছায় না গেলে আমার বাবা কখনো আমাকে নিয়ে যেতে পারবে না, কারণ এটা মানুষের দুনিয়া, এবং আমি যে মানুষের সঙ্গে আছি সেটা আমার বাবা খুব ভালোভাবে জানে। এবং এই কয়েকদিন তোমার সঙ্গে থেকে যে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি আমি বলতে পারবো না। প্রথম দেখায় তোমাকে আমি ভালো লেগেছিল, ভেবেছিলাম তোমার সঙ্গে খানিকক্ষণ ঘোরাঘুরি করব, তারপর হয়তো অন্য কোথাও চলে যাব। কিন্তু কি মনে করে ভাবলাম যে তোমার বাড়িতে যাই, তোমার বাড়িতে গিয়ে হয়তো একটা দুটা দিন থাকি, তারপর অন্য কোথাও চলে যাব। তোমার বাড়িতে থাকলে হয়তো একটু সেফ থাকতে পারবো, আমার বাবার লোকজন আমাকে খুঁজে পাবে না। কিন্তু পরবর্তীতে তোমাদের বাড়িতে দেখে তোমাদের এত আনন্দ উচ্ছ্বাস, এরকম মিলবন্ধন দেখে সত্যি আমি তোমার বাড়িতে থাকতে অনেক উদ্বুদ্ধ হয়ে যাই। কারণ আমাদের বাড়িতে না এরকম কোনো আনন্দ উল্লাস নেই। আমার বাবা সারাদিন থাকে নিজের কাজে ব্যস্ত, সে আমাকে কখনো সময় দেয় না। আমার মা, সেও আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমি কোনো কথা বলার মানুষ পাই না, কোনো কথা বলার জিন আমাদের বাড়িতে নেই। সবাই শুধু নিজেদের কাজে ব্যস্ত থাকে, যার কারণে তোমাদের এই বাড়িতে এসে তোমার মায়ের সঙ্গে কথা বলে, তোমার বোনের সঙ্গে কথা বলে সত্যি আমি অনেক আনন্দিত হয়েছি, এবং আমার সকলকে ঘিরে এত পরিমাণ মায়া বেড়ে গিয়েছে যে আমি তোমাদেরকে ছাড়া সত্যি আর থাকতে পারবো না। আমি তোমাদেরকে অনেক আপন করে নিয়েছি। তখন মামুন বলল, আপনি কি এটা সত্যি কথা বলছেন? আমার না এখনো দু চোখে বিশ্বাস হচ্ছে না। খানিকক্ষণ বাদে রূপসা তার কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে মামুনকে টেনে তার বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরল। মামুন নিজেও রূপসাকে জড়িয়ে ধরেছে, অনিচ্ছা থাকা সত্ত্বেও লজ্জায় লজ্জায় কখন যে জড়িয়ে ধরেছে। তারপর রূপসা কিছু বুঝতে না দিয়ে মামুনের ঠোঁটে ঠোঁট রেখে বলল কি যে, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি মামুন, আপনি দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না। আর আপনি যেটা দেখছেন সেটা একদম সত্যি, জায়গাটা আসলে খুবই সুন্দর,
এরকম একটা জায়গায় মামুন কোনোদিন এসেছে বলে মনে পড়ে না। মাঝে মধ্যে বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়েছে, কিন্তু সেরকম জায়গায় এরকম সৌন্দর্য কখনোই ছিল না। আর মামুন সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছে না। তারপর রূপসা বলল কি যে, মামুন, আপনি কিন্তু কিছু বলছেন না। আপনি কি আমাকে ভালোবাসেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু মামুন তখন চিন্তায় পড়ে গেল। বলল কি যে, আসলে এটা কি কখনো সম্ভব যে জিন এবং পরীর? আর আপনি তো আমাকে বলবেন যে আপনার সঙ্গে প্রেম করতে হলে, থাকতে হলে আমাকে জিনের দুনিয়ায় থাকতে হবে, আপনাদের এই জগতে থাকতে হবে। কিন্তু আমি তো আমার মাকে ছেড়ে থাকতে পারবো না, আমার জগৎটা ওইটাই, তাই না? তখন মামুনের সেই প্রেমিকা রূপসা বলল কি যে, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে গিয়ে থাকবো। আমার তো এখানে থাকতে খারাপ লাগছে না, আমি এখানে থাকতে পারবো আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে আমি থাকবো। আমি জিনের দুনিয়ায় ফেরত আসবো না, কারণ এই জগৎ আমার কাছে ভালো লাগে না। এই জগৎ আমার কাছে সত্যি অনেক অপ্রিয়। আমার আপনাকে ভালো লাগে, আপনার পরিবার ভালো লাগে। এই কথা বলার পর মামুন বলল কি যে, দেখুন, আমি তো আপনাকে প্রথম দেখাই পছন্দ করে ফেলেছিলাম, এবং তারপর থেকে আপনাকে আমি ভালোবাসি, এত পরিমাণ ভালোবাসি যে আমার নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছি আপনার জন্য। আপনাকে সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আপনার বাবা কি কোনোদিন মেনে নিবে আমাদের সম্পর্ক? আমরা ধরুন বিয়ে করি, বিয়ে করলে আপনার বাবাকে সে বিষয়টা মেনে নিবে? তখন রূপসা বলল, আমি সেটা আর কেয়ার করি না, আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি এবং আমি আপনার সঙ্গে থাকতে চাই। আপনি কি আমাকে আপনার সঙ্গে নেবেন না? মামুন তখন বলল, হ্যাঁ, নিব না কেন? চলো আমরা ফিরে যাই আমাদের সেই ছোট্ট নিটে। রূপসা তখন বলল, চলো আমি তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। মামুন তখন বলল, যদি তোমার বাবার সম্মুখীন হয়ে যায় তখন তোমার বাবাকে কি বলবে তুমি? তোমার বাবা তখন আটকে রাখবে না তোমাকে? মামুন এই কথা বলার পর রূপসা বলল, বাবা এখন নেই, সে নিশ্চয়ই কোনো জায়গায় সালিশ বিচার করে বেড়াচ্ছে। বাবা আমাদের এখানকার প্রভাবশালী একজন জিন, এবং সে হয়তো ওইসবই করে বেড়াচ্ছে। আমরা পেছন দিয়ে যাবো, তারপর চলে আসবো। তারপর রূপসা মামুনকে নিয়ে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর তার মায়ের সঙ্গে দেখা করালো। রূপসার মাও ছিল অসম্ভব রকম সুন্দরী, এবং রূপসার মাকে সে মামুনের কথা সমস্ত কিছু বলেছে। মামুনকে দেখে রূপসার মা বলল, আসলে এই ছেলেটা অনেক ভালো। ঠিক আছে, তোমরা এখন চলে যাও, কারণ তোমার বাবা আসার সময় হয়ে গেছে রূপসা। তারপর রূপসা মামুনকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। রূপসার সেই জিনিসগুলো পড়েছে, যে জিনিসগুলো মামুন তাকে কিনে দিয়েছে। সে পড়ে এসে মামুনকে দেখে বলল কি যে, দেখো তো আমাকে কেমন লাগছে। রূপসার এই সুন্দর সাজ দেখে মামুন সত্যি অবাক হয়ে যাচ্ছিল। মামুনের মা এই কয়েকদিন সুস্থ হয়ে গিয়েছে। মামুন তখন জিজ্ঞেস করলো যে, আপনি বোধহয় আমার মাকে সুস্থ করেছেন, তাই না? তখন রূপসা বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, আমি তোমার মাকে ঠিক করেছি। মামুন বলে উঠল, আপনি করে আর না বলি, আমরা যেহেতু একে অন্যকে ভালোবাসি এবং বলে ফেলেছি, সেহেতু তুমি করেই বলাই ভালো হবে। রূপসা কথা বলার পর মামুন বলল, আচ্ছা ঠিক আছে। মামুন রূপসাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি রূপসা, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? এর মধ্যেই মামুনের মা বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করলো আর কি। সেটা মামুন দেখে ফেললো এবং দেখে রূপসাকে ছেড়ে দিল। বলল কি যে, আমার মাকে নিশ্চয়ই আপনি সুস্থ করেছেন, তাই না? রূপসা তখন বলল, হ্যাঁ, আমাদের এখানে চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত এবং চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। সেই চিকিৎসা বিজ্ঞান দিয়ে আপনার মাকে সুস্থ করে তুলেছি। রূপসার প্রতি মামুনের ভালোবাসা যেন দিন দিন বেড়েই চলছে। রূপসা যেদিন থেকে মামুনের বাড়িতে এসেছে সেদিন থেকেই তার যেন এক অন্য রকম উন্নতি হয়েছে। মামুন রিক্সা ছেড়ে একটা ভালো চাকরি পেয়েছে। এর মাঝখানে মামুনের গ্রাজুয়েশনের সময় চলে আসলো, কারণ এই সময়ের পরে প্রায় 1.5 বছর পেরিয়েছে। মামুনের ফাইনাল পরীক্ষা চলে আসলো। এরই মাঝখানে রূপসা মামুনকে অনেক সাপোর্ট দিল, কারণ রূপসা এই 1.5 বছর ধরে মামুনের সঙ্গেই আছে এবং তারা মাঝখানে বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পর থেকেই মামুন অনেক সুখে আছে এবং রূপসার সঙ্গে সে এত আনন্দে আছে যে বলে বোঝানো সম্ভব না। মামুনের ফাইনাল পরীক্ষা শেষ করার পর রূপসা তাকে বলল, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? আমার বাবা তো কোনোদিন এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে না। আমি যে তোমাকে বিয়ে করেছি সেটা নিশ্চয়ই বাবা জানতে পেরেছে। আমি এবং তোমার মায়ের সঙ্গে চলো সেখানে চলে যাই, সেখানে গিয়ে বাবার সঙ্গে দেখা করে আসি। রূপসার এই কথা শুনে মামুন বলল যে, তোমার ওখানে গেলে তোমার বাবা যদি আমাদেরকে ক্ষতি করে? কারণ হচ্ছে, তোমার বাবা তো ভালো কোনো জিন নয়, সেটা তুমি আগেই বলেছ। অবশ্য তোমার বাবার সম্মুখীন এখন আমি হইনি, যদি উনি খারাপ কোনো কিছু করে। রূপসারা বাইরে বসে এসব গল্প করছিল। খানিকক্ষণ বাদে রূপসা এবং মামুন ঘরের ভেতরে গেল। ঘরের ভেতরে গিয়ে তার মাকে ডাকতে গেল, কারণ সকালে উঠে তার মা ঘুম থেকে এখন পর্যন্ত ওঠেনি। রূপসা তার মাকে ডাকতে গিয়ে বলল, মা উঠুন। কিন্তু মামুন কোনোভাবেই তার মাকে তুলতে পারছিল না। রূপসা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর বুঝতে পারলো যে মামুনের মা হয়তো এই পৃথিবীতে আর নেই। এই পৃথিবীতে থাকার একমাত্র মাকসাদ শুধুমাত্র মামুনের মাই ছিল, কারণ মামুনের মা ছিল তার প্রাণ।
আজকে সকালবেলা মামুনের মা মারা গিয়েছে। এটা দেখে মামুন প্রচণ্ড পরিমাণ কান্না করলো এবং এত পরিমাণ দুঃখ পেল যে তার মা ছাড়াই পৃথিবীতে হয়তো তার আর কেউ ছিল না। তার বোনটা সেও তো পরের ঘরে চলে গিয়েছে। রূপসাকে যে বিয়ে করেছে সেটা নয়নাও জানে এবং সমস্ত কিছুই তারা বুঝতে পারে এবং জানে যে নয়ন একটা পরী। তারা সবাই আসলো এবং আসমান থেকে সে সমস্ত পরীরা আসলো, সে সমস্ত জিনরা আসলো যারা কিনা রূপসার আশেপাশে ছিল। রূপসার মা আসলো এবং সকলেই বেশ দুঃখ বোধ করলো মামুনের মায়ের জন্য। মামুনের মা আসলে খুব ভালো একজন মহিলা ছিল, রূপসার সঙ্গে তার খুব ভাব ছিল। সব থেকে বেশি কষ্টটা বোধহয় রূপসাই পেল। ওই দিন দাফন কাফন করানো হলো। মামুনের শাশুড়ি মানে হচ্ছে গিয়ে রূপসার মা এবং সেখানে আসমান থেকে যেসব জিনপরি নেমে এসেছিল সেসব জিনপরিরা ওদিনকে মামুনকে সান্ত্বনা দিতে লাগলো এবং তখন নয়না রূপসা সকলেই বলতে লাগলো, এখানে থেকে আর কি করবি বল, তুই এক কাজ কর, তোর বউয়ের সঙ্গে ওদের সঙ্গে চলে যা, কারণ হচ্ছে তোর বউ আর এখানে থেকে তো কিছু হবে না, তুই কষ্ট করে আর কি করবি, মাঝে মধ্যে যখন আমাদেরকে দেখতে ইচ্ছা হবে তখন না হয় এখানে চলে আসিস। এর মাঝখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে রূপসা এর মাঝখানে প্রেগনেন্ট ছিল। সেই বিষয়টা নয়নার মা জানতো, মানে হচ্ছে মামুনার মা জানতো এবং মামুনের মা তার নাতিকে না দেখতে পেয়েই হয়তো পৃথিবী থেকে চলে গিয়েছে। মামুনের দুঃখ সারা জীবন থেকে যাবে যে তার মা এরকমভাবে তাদেরকে ছেড়ে চলে গেল হাসি মুখে। এর কয়েক মাস পরে মামুন এবং তার সেই বউ পরিবউ নয়না দুজনে মিলে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য আসমানে চলে গেল। নয়না মাঝে মধ্যে মামুনের সঙ্গে দেখা করতে যায়। নয়না যখন মামুনকে ডাক দেয় তখন তার পরিবউ সহকারে সে পৃথিবীতে নেমে আসে। মামুন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কয়েক মাস পরেই তাদের সন্তান ভূমিষ্ঠ হয় এবং পরবর্তীতে মামুনের জিন শ্বশুর তাকে মেনে নিয়েছে এবং তারা এখন সেখানেই থাকে, কারণ সন্তান হওয়ার পর তার জিন শ্বশুর আর না করে থাকতে পারেনি এবং তার জিন শ্বশুর মেনে নেওয়ার পর থেকেই মামুন সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। মামুনের বোন নয়না এখনও মাঝে মধ্যে জিনের সেই দুনিয়ায় যায় এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে। মামুনের সেই মেয়েটি আসলে খুব সুন্দর হয়েছে। মানুষ এবং পরীর সংমিশ্রণে জন্ম নেওয়া একটি কন্যা সন্তান এত পরিমাণ সুন্দর হয়েছে যে বলার অপেক্ষা রাখে না। সেদিন থেকেই মামুন আসমানেই থাকে এবং রূপসার সঙ্গেই থাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আপনাদের জীবনে যদি ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, যে কোনো ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসের ঠিকানায় ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন ভূত বাক্স বাই RJ ইমরান।